আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার নিয়ে এসেছি ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, ভিডিওটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। দেন লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা এই অধ্যায়ের সাথে রিলেটেড কিছু সংজ্ঞা দেখে নিব। প্রথমটা হচ্ছে কোম্পানি সংগঠন কাকে বলে। এই সংজ্ঞাটা উত্তর হবে হচ্ছে কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। আমাদেরকে জানতে হবে যে কোম্পানি সংগঠনটা সবসময় আইনের অধীনে গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এবার এই আইনটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন দ্বারা আমাদের দেশের কোম্পানিগুলো গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে শেয়ার কাকে বলে। কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র ও সমান একককে শেয়ার বলে। কোম্পানি যে শেয়ার মূলধন গঠন করে তার ছোট ছোট অংশকে আমরা শেয়ার বলে থাকি। 3 নম্বর হচ্ছে ঋণপত্র কি। পাবলিক লিমিটেড কোম্পানি যে ঋণ স্বীকৃতিপত্র ইস্যু করে জনগণের বা প্রতিষ্ঠানের নিকট হতে ঋণ সংগ্রহ করে তাকে ঋণপত্র বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট দলিলের বিপরীতে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ সংগ্রহ করে এই মর্মে যে হচ্ছে তারা পরবর্তী সময়ে নির্দিষ্ট সময়ে এই ঋণটা পরিশোধ করবে, এই জন্য এটাকে বলা হয় ঋণপত্র। নেক্সট চলে যাচ্ছি। এবার আমরা কোম্পানি সংগঠনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে কোম্পানি সংগঠনকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানির মধ্যে আরও কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। প্রথমে সনদপ্রাপ্ত কোম্পানিটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কোম্পানি আইনটা সর্বপ্রথম 1844 সালে ব্রিটেনে চালু হয়। এর আগে যে কোম্পানি ব্যবসাগুলো ছিল সেগুলি করা হতো রাজা রানীর, মানে তৎকালীন যে রাজা রানী ছিল তাদের বিভিন্ন ধরনের বিশেষ ফরমান জারি করে বা তাদের থেকে অনুমতি নিয়ে ওই ধরনের যতগুলো কোম্পানি ছিল সেগুলি যে ওয়েতে কোম্পানি আইন পরিচালিত হতো সেগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি, অর্থাৎ সেই কোম্পানিগুলোকে বলা হতো সনদপ্রাপ্ত কোম্পানি। দ্বিতীয় হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি বলতে আমাদের দেশের আইনে মাধ্যমে পরিচালিত বা হচ্ছে গিয়ে আইন বলতে এখানে সংসদে উত্থাপিত বা হচ্ছে গিয়ে প্রেসিডেন্টের থেকে অনুমতিপ্রাপ্ত বা আইনসভায় উত্থাপিত এমন কিছু ধরনের কোম্পানি ব্যবসা থাকে যেগুলো সরাসরি প্রেসিডেন্ট নিজে থেকে অনুমতি দেয় কোম্পানি পরিচালনার জন্য। এই সকল কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানির আওতায় নিবন্ধন করা হয়। 3 নম্বর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি বলতে বোঝানো হয়েছে এখানে 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত এবং পরিচালিত কোম্পানি, যেখানে রেজিস্টার কর্তৃক এই কোম্পানিগুলো নিবন্ধিত হয়। অনিবন্ধিত কোম্পানি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে এমন ধরনের অংশীদারি ব্যবসা যেখানে হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন অংশীদার আছে। অর্থাৎ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো এখানে থাকবে, শুধু তারা অংশীদারি আইনের আওতায় এসে ওই ব্যবসাটাকে নিবন্ধন করবে না। এই জন্য ওই সকল ব্যবসাকে বলা হয় অনিবন্ধিত কোম্পানি। কিন্তু এগুলোকে সাধারণত আমাদের দেশে কোম্পানি আইনের আওতায় ধরাও হয় না, আর এই জন্য ওগুলোকে কোম্পানি ব্যবসা বলে আমরা গণ্য করি না। কিন্তু যখন এদের ডিসমিসেলের কোনো বিষয় আসে, অর্থাৎ যখন এটা বিলোপ সাধিত হতে চায়, তখন অনেক সময় এরা কোম্পানির বিভিন্ন সুবিধা, মানে কোম্পানি আইনের বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। এই জন্য ওগুলোকে কাইন্ড অফ অনিবন্ধিত কোম্পানির মধ্যে ধরা হয়। আর এবার অন্যান্য কোম্পানির মধ্যে যে যে কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। সসীম দায় সম্পন্ন বলতে বোঝানো হয়েছে যে এখানে প্রতিটা কোম্পানির যে মেম্বাররা থাকবে তাদের প্রত্যেকের দায় সীমিত থাকবে। তারা যতটুকু ইনভেস্ট করবে সেই অনুপাতে তাদের দায় ওই মূলধনের উপরে সীমিত থাকবে। অসীম দায় সম্পন্ন কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে শেয়ার হোল্ডারদের দায় বা মালিকদের দায় সীমিত না। এই সকল কোম্পানি আমাদের দেশে এতটা দেখা যায় না, এই জন্য এগুলোর
উদাহরণ আমি দিতে পারছি না। এবার চলে আসছি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে বোঝানো হয়েছে সদস্য সংখ্যা 2, সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন, এবং যার শেয়ার, যে কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, এমন সকল কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি বলতে এমন সব কোম্পানিকে বোঝানো হয়েছে যা 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিবন্ধিত হয়, এবং যার সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ তার হচ্ছে গিয়ে বাজারে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ শেয়ার বাজারে যতগুলো শেয়ার তারা বিক্রির জন্য অনুমোদন করবে সেই শেয়ার সংখ্যা দ্বারা তাদের মোট সদস্য সংখ্যা সীমাবদ্ধ হবে। এই পাবলিক লিমিটেড কোম্পানি আবার দুই রকম হতে পারে, দুই ভাগে ভাগ হতে পারে। একটা হচ্ছে মালিকানা ভিত্তিক নিয়ন্ত্রণ ভিত্তিক পাবলিক লিমিটেড কোম্পানি, আর হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক পাবলিক লিমিটেড কোম্পানি। মালিকানা ভিত্তিকের মধ্যে আছে সরকারি আর হচ্ছে হোল্ডিং কোম্পানি। সরকারি বলতে বোঝানো হয়েছে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির 51% শেয়ারের মালিক যদি সরকার থাকে এবং ওই কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত গঠনে এবং পরিচালনার ক্ষেত্রে যদি সরকার অগ্রাধিকার ভূমিকা পালন করে, তাহলে ওই সকল কোম্পানিকে আমরা বলবো সরকারি কোম্পানি। তারপর হচ্ছে আর সেকেন্ডটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি বলতে এমন কিছু কোম্পানি আছে যারা হচ্ছে অন্যের কাছ থেকে, মানে অন্য কোনো ছোট কোম্পানির কাছ থেকে তাদের শেয়ারের কিছু অংশ মিনিমাম 50% বেশি, অর্থাৎ 51 থেকে এর উপরের দিকে যত শতাংশ আছে সেগুলো যে কোনো একটা তারা হচ্ছে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে বা হচ্ছে গিয়ে ক্রয় করে ওই কোম্পানি থেকে, করে ওই সকল কোম্পানির সব নিয়ন্ত্রণ এবং পরিচালনা অধিকার নিজেদের কাছে রাখে। এই সকল কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির সব থেকে ভালো উদাহরণ হবে হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বা বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যারা হচ্ছে নিজেদের আন্ডারে অনেক ছোট ছোট কোম্পানিগুলোকে রেখে তাদের থেকে ব্যবসা করিয়ে নেয়, এবং তাদের সেই ছোট কোম্পানিগুলোর যত ধরনের পরিচালনামূলক কাজ কারবার আছে সবগুলো তারা নিজেরাই দেখাশোনা করে। আর এ পাশে হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক কোম্পানি। এখানে প্রথমে হবে বেসরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝায় যার 51% শেয়ারের মালিক কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ। এই সকল প্রতিষ্ঠানকে বলা হয় বেসরকারি কোম্পানি। আর নেক্সট ওয়ান হচ্ছে সাবসিডারি কোম্পানি। সাবসিডারি আর হোল্ডিং কোম্পানি দুইটা একটার সাথে আরেকটা জড়িত। হোল্ডিং কোম্পানি বুঝলে সাবসিডারি কোম্পানি বোঝা খুব সহজ হবে। সাবসিডারি কোম্পানি হচ্ছে সেই সকল কোম্পানি যার 49% শেয়ারই শুধু শেয়ার মালিকদের কাছে হস্তান্তরিত থাকে, আর বাকি 51% শেয়ার অন্য কোনো কোম্পানির নিকট বিক্রি করা হয়। সেই সকল কোম্পানিকে বলা হয় সাবসিডারি কোম্পানি। অর্থাৎ যে সকল কোম্পানির অর্ধেকের বেশি শেয়ারের মালিক অন্য কোম্পানি, ওই সকল ছোট কোম্পানিকে বলা হয় সাবসিডারি কোম্পানি। আশা করছি আমার প্রকারভেদের ব্যাখ্যাটা আপনারা বুঝেছেন। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ভিডিওর প্রথমে যে আমরা ঋণপত্রের সংজ্ঞাটা পড়েছিলাম, সেখান থেকে এখন আমরা ঋণপত্রের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ঋণপত্র বলতে বোঝানো হয়েছে এমন একটা দলিল যার বিপরীতে কোম্পানি সাধারণ জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করে এর পরিবর্তে। ঋণপত্রের প্রথম শ্রেণীবিভাগের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সাধারণ বা খোলা ঋণপত্র। এমন ঋণপত্রের বিপরীতে কোনো প্রকার বন্ধকি সম্পত্তি রাখা হয় না, এবং এর বিপরীতে কোনো আর্থিক গ্যারান্টিও দেওয়া হয় না। শুধু কোম্পানি একটি ঋণপত্র ইস্যু করে এবং সাধারণ জনগণ চাইলে এটি ক্রয় করতে পারে, এবং সে ক্রয়ের যে টাকাটা থাকবে সেটা কোম্পানিতে ঋণপত্রের বিপরীতে ঋণ হিসেবে গ্রহণ করা হবে। এর জন্য নির্দিষ্ট কোনো সময়ও দেয়া থাকে না, যে কোনো সময় হচ্ছে কোম্পানি ঋণপত্রটা ফেরত নিতে পারে। দ্বিতীয়টা হচ্ছে বন্ধকি ঋণপত্র। বন্ধকি ঋণপত্র বলতে এমন ঋণপত্র বোঝানো হয়েছে যে ঋণপত্রের দলিলে নির্দিষ্ট কোনো প্রকার আর্থিক সম্পদ এই ঋণপত্রের বদলে বা বিপরীতে রাখা হয়। এইটা সবসময় দেখা যায় যে কোনো প্রকার সম্পত্তি, দালান কোঠা বা কোম্পানির দীর্ঘমেয়াদী যতগুলো সম্পদ আছে সেগুলির বিপরীতে যে ঋণপত্র গ্রহণ করা হয় এই ঋণপত্রকে বলা হয় বন্ধকি ঋণপত্র। 3 নম্বর হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র। পরিশোধযোগ্য ঋণপত্র বলতে বোঝানো হয়েছে এটি একটি নির্দিষ্ট সময়
পর্যন্ত এই ঋণপত্রটা কোম্পানি নিজের কাছে রেখে দেয় এবং একটি নির্দিষ্ট সময় পরে কোম্পানি এই ঋণপত্রটা ক্রেতার কাছ থেকে ফেরত নিয়ে তার অর্থ পরিশোধ করে দেয়। একইভাবে 4 নম্বর হচ্ছে অপরিশোধযোগ্য ঋণপত্র। যে ঋণপত্রের মধ্যে কোনো প্রকার সময় উল্লেখ থাকে না, কিন্তু এই পরিশোধের টাকাটা হচ্ছে ততদিন পর্যন্ত ব্যবসায় থাকে যতদিন পর্যন্ত না ব্যবসা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সকল ঋণপত্রকে বলা হয় অপরিশোধযোগ্য ঋণপত্র। এটা অবশ্যই বিলোপ সাধনের আগে এই ধরনের ঋণপত্রের অর্থ পরিশোধ করে দেওয়া হয়। 5 নাম্বারটা হচ্ছে নিবন্ধিত ঋণপত্র। নিবন্ধিত ঋণপত্র বলতে বোঝানো হয় যে সকল ঋণপত্রের ক্রেতার নাম, অর্থের অঙ্ক এবং ক্রমিক নং ব্যবসা প্রতিষ্ঠানে নিবন্ধন করা হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে হিসাবের খাতা থাকে সেখানে এন্ট্রি করা হয়, সেই সকল ঋণপত্রকে বলা হয় নিবন্ধিত ঋণপত্র। একইভাবে 6 নম্বরে হচ্ছে অনিবন্ধিত ঋণপত্র। যে সকল ঋণপত্রের ক্রেতার নাম, অর্থের অঙ্ক বা ক্রমিক কিছুই ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় লিপিবদ্ধ করা হয় না, সে সকল ঋণপত্রকে বলা হয় অনিবন্ধিত ঋণপত্র। 7 নম্বর হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। পরিবর্তনযোগ্য ঋণপত্র বলতে এমন ধরনের ঋণপত্রকে বোঝায় যেটা একটা নির্দিষ্ট সময় পরে কোম্পানির সাধারণ শেয়ারে পরিবর্তিত হয়ে যায়, এই সকল ঋণপত্রকে বলা হয় পরিবর্তনযোগ্য ঋণপত্র। আর 8 নম্বর হচ্ছে অপরিবর্তনযোগ্য ঋণপত্র। এই ধরনের ঋণপত্রে কখনোই হচ্ছে এটা সাধারণ শেয়ার বা অন্যান্য কোনো কিছুতে পরিবর্তিত হয় না এবং এটি শুধু আর্থিক অঙ্কের মাধ্যমে এই ধরনের ঋণপত্র কোম্পানি ক্রেতার কাছ থেকে ফেরত নেয় এবং টাকা ক্রেতাকে ফেরত দিয়ে দেয়। এই সকল ঋণপত্রকে বলা হয় অপরিবর্তনযোগ্য ঋণপত্র। এগুলোই হচ্ছে মিনিমাম এই 8টা হচ্ছে ঋণপত্রের প্রকারভেদ। আশা করছি আপনাদের এর রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আপনারা সেটা অ্যান্সার করতে পারবেন। এবার আমরা শেয়ারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই পড়েছিলাম যে শেয়ার হচ্ছে কোম্পানি শেয়ার মূলধনের একটি ক্ষুদ্র অংশ বা একক। এই শেয়ারকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ার। অন্যান্য শেয়ারের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট 2টা শেয়ার হচ্ছে সেটা হচ্ছে রাইট শেয়ার আর বোনাস শেয়ার। এবার আমরা একটা করে শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বলতে এমন শেয়ারকে বোঝানো হয় যেখানে শেয়ার মালিকরা সবার আগে অধিকার পায় হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য পালনে, কিন্তু লভ্যাংশ এবং হচ্ছে গিয়ে কোম্পানির বিলুপ্তির সময় এই শেয়ার মালিকরা সবার শেষে অগ্রাধিকার পায়। এই ধরনের শেয়ার মালিকদেরকে বা এই ধরনের শেয়ার মালিকরা যে শেয়ার ক্রয় করে থাকে সবগুলোকে একাধারে সাধারণ শেয়ার বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার বলতে এমন শেয়ার কে বোঝানো হয়েছে যেখানে শেয়ার মালিকদেরকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হয় মূলধন এবং মুনাফা অর্জন এবং মূলধন বন্টনের সময়, কিন্তু এরা কোনো প্রকার কোম্পানি পরিচালনার দায়িত্বে অংশগ্রহণ করে না এবং কোনো প্রকার মতামত গ্রহণও বা মতামত দিতেও পারে না। তাদের এই প্রকার অধিকার নেই, তারা শুধুই মূলধন এবং মুনাফার অর্জনের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। 3 নম্বর হচ্ছে বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার বলতে এমন শেয়ারকে বোঝানো হয়েছে যেখানে কোম্পানি সকল প্রকার দায় পরিশোধের পরে যে অংশটা থাকে, মুনাফার ক্ষেত্রে হোক বা মূলধন বন্টনের ক্ষেত্রে হোক, এই সকল কিছুই সবার শেষে বিলম্বিত শেয়ার মালিকরা পেয়ে থাকে। এই ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ারও বলা হয়। এটা সাধারণত কোম্পানির যারা ফাউন্ডার থাকে, অর্থাৎ যারা কোম্পানিটাকে গঠন করেছে, তারাই এই ধরনের শেয়ার মালিক হয়ে থাকে। এই ধরনের শেয়ার মালিকরা সাধারণত কোম্পানির মুনাফা অর্জন কিংবা বলা যায় যে যখনই বিলুপ্তি ঘটে তখন যে সম্পদ বন্টন হয় তখন সেটা সবার শেষে অধিকার পায়। অর্থাৎ মুনাফা অর্জনের ক্ষেত্রেও তারা যখন সব ধরনের মুনাফা বন্টন হয়ে যাওয়ার পরে যদি মুনাফা থাকে তাহলে তখন তাদেরকে এই ধরনের মুনাফা দেওয়া হয়ে থাকে। এবার অন্যান্যতে যে 2টা শেয়ারের কথা বলা হয়েছে সে 2টা হচ্ছে রাইট শেয়ার আর বোনাস শেয়ার। রাইট শেয়ার বলতে বোঝানো হয়েছে কোম্পানি যদি নতুন করে মূলধন গঠন করতে চায় তাহলে পুরাতন যে শেয়ার মালিকরা আছে তাদেরকে আগে প্রথমে কোম্পানিকে জানাতে হবে যে আমি এরকম নতুন মূলধন গঠন করতে চাচ্ছি, আপনারা কি ইন্টারেস্টেড নাকি এই শেয়ার ক্রয়ের জন্য। যদি কোম্পানির সে পুরনো শেয়ার হোল্ডাররা চায় তাহলে এই ধরনের নতুন শেয়ার তারা ক্রয় করতে পারে। এই যে
পুরাতন শেয়ার মালিকদেরকে আমরা নতুন শেয়ার ক্রয়ের জন্য পুনরায় আবার আহ্বান করছি। এই এই আহ্বানটাকে বলা হয় রাইট শেয়ার, অর্থাৎ তারা আগে রাইট পাচ্ছে এটা জানার জন্য যে মূলধন গঠন হচ্ছে এবং তারা চাইলে এটা সবার আগে ক্রয় করতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার বলতে এমন শেয়ারকে বোঝানো হয় যেখানে কোম্পানি মূলধনের বিপরীতে যে মুনাফাটা আসে সেই মুনাফাটা অর্থের অঙ্কে না দিয়ে শেয়ারে যদি দেয়। শেয়ারে দেয় বলতে যদি এই বছর কোম্পানির 10 লাখ মুনাফা হয়, এই 10 লাখ টাকা সম্পূর্ণটাই শেয়ার মালিকদেরকে না দিয়ে তারা কিছু অংশ নিজেদের কাছে মূলধন হিসাবে রেখে দিবে এবং ওই মুনাফার পরিবর্তে তারা কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে শেয়ার হোল্ডারদেরকে একটা শেয়ারের অংশ দিবে, অর্থাৎ কোম্পানির মূলধনের একটা অংশ দিবে। এই ধরনের শেয়ার বন্টনকে বলা হয় বোনাস শেয়ার। আশা করছি শেয়ারের প্রকারভেদ আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা এই 3-4টা টপিক আছে যেগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সেগুলো হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য, কোম্পানির সুবিধা এবং অসুবিধা এবং কোম্পানির বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমার মনে হয় ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা এতটা কিছু কমপ্লিকেটেড না। আর অবশ্যই আমাদের এই লেকচার ভিডিওটা দেখবেন ভালো করে, তাহলে আপনাদের যতগুলো কনসেপ্টে যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেটাও ক্লিয়ার আউট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।